প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি আয়োজিত অনলাইন লার্নিং প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের সাথে কথা বলবো মোহাম্মদ মুফাজ্জল হোসেন। আজকে আমরা তৃতীয় বর্ষের পেপার 3 বেসিক কনসেপ্টস অফ রেডিওলজিক্যাল ফাইন্ডিংস এই বিষয়ের লেসন 2 ডেভেলপমেন্ট অফ হিউম্যান বোন এই বিষয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব। আমরা শেয়ার করব বিভিন্ন বিষয় নিয়ে এবং আশা করি তোমরা মনোযোগ সহকারে বিষয়গুলি দেখবে এবং উপকৃত হবে। রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের বোন বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ শরীরের একটা বিশেষ অংশ হলো বোন, হিউম্যান স্কেলিটন। এই বোন নিয়েই হিউম্যান স্কেলিটন গঠিত হয়। কিন্তু মজার ব্যাপার হলো যে এই বোনকে আমরা প্রাপ্তবয়স্ক অবস্থায় যেভাবে দেখি, আমাদের যখন আমরা মাতৃগর্ভে জন্মাই তখন কি সেরকম থাকে না। ধীরে ধীরে আমরা মায়ের পেটে যেভাবে বেড়ে উঠি, মায়ের পেট থেকে পৃথিবীতে আসার পর থেকেও আমরা এভাবেই বেড়ে চলি এবং বাড়তে বাড়তে আপ টু মিনিমাম 25 ইয়ার্স পর্যন্তই আমাদের এই বোনগুলো স্বাভাবিকভাবে বাড়তে থাকে। বাড়তে বাড়তে আমরা একসময় প্রাপ্তবয়স্ক হই এবং আমাদের বোনগুলা ম্যাচিওর হয়। সে কারণেই আমরা আলোচনা করব বোনি ডেভেলপমেন্ট, অর্থাৎ মাতৃগর্ভে থাকাকালীন সময়ে একটা বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত আমাদের বোনগুলো কিভাবে বৃদ্ধি পায়, কিভাবে পূর্ণতা পায়, কিভাবে বোনগুলা ম্যাচিওর হয়, ডেভেলপ হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো এই বিষয়ে আমরা আলোচনা করতে গিয়ে আমরা দেখব যে বিষয়গুলো আমরা শিখব সেই বিষয়গুলো হলো ডিফাইন বোন, বোনটা কি, ক্লাসিফাই বোন, বোনের বিভিন্ন গঠন উপাদান, বিভিন্ন রকম গঠন উপাদান নিয়ে আমরা শিখব। ডিফাইন ওসিফিকেশন অফ বোন, কিভাবে একটা মেমব্রেন থেকে, একটা কার্টিলেজ থেকে বোন রূপান্তর হয়, রূপান্তর ঘটতে ঘটতে একসময় প্রাপ্ত পূর্ণাঙ্গ বোনে রূপান্তর হয়, সেই বিষয়গুলো আমরা দেখব। ব্রিফ স্ট্রাকচার অফ বোন, বোনের বিভিন্ন গঠন কিভাবে হয় সেটা আমরা দেখব। ব্রিফ ডেভেলপমেন্ট অফ বোন, বোন কীভাবে কার্টিলেজ থেকে বোনে রূপান্তর হয়, কোন কোন পদ্ধতিতে হয় সেই বিষয়গুলো আমরা দেখব। ব্রিফ দ্য প্রসেস অফ বোনি অ্যালাইনমেন্ট, আমরা প্রাত্যহিক জীবনে চলাচলের সময় আমাদের বোন অনেক সময় ভেঙে যায়, দুর্ঘটনার কারণে ভেঙে যায়, উপর থেকে পড়ে ভেঙে যায়, বিভিন্ন কারণে আঘাতপ্রাপ্ত হয়ে ভেঙে যায়। কিন্তু প্রকৃতিগতভাবেই এই বোনগুলো আবার নিজেরাই জোড়া লেগে যায়। তাহলে এই যে জোড়া লাগা সেটাকে বলে অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্টটা কিভাবে হয়, কোন পদ্ধতিতে হয়, সেই পদ্ধতিগুলো এবং প্রক্রিয়াটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। বোন অ্যান্ড ফর্মুলেশন অফ বোন। হোয়াট ইজ বোন? খুব সহজ ভাষা যদি আমরা বলি, বোন ইজ দ্য মিনারেলাইজড কানেকটিভ টিস্যু দ্যাট ফর্মস দ্য স্কেলিটন অফ দ্য বডি। অর্থাৎ বোন মিনারেল পদার্থ দিয়ে গঠিত কিছু কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি এক ধরনের উপাদান, যেটা কি করে আমাদের দৈহিক গঠন, স্কেলিটন, খাঁচা যেটা তৈরি করে সেটা হলো বোন। এখন এটা বিভিন্ন রকম হতে পারে, চ্যাপ্টা হতে পারে, লম্বা হতে পারে, শর্ট হতে পারে, বিভিন্ন রকম ইরেগুলার হতে পারে, বিভিন্ন রকম বোন হতে পারে। সেদিকে আমরা যাব না, আমরা পরে সেগুলা আলোচনা করব। আমরা মূলত আজকে যেটা আলোচনা করব যে এই যে বোন, আমরা কয়েকটা কথা বলছি, একটা হলো মিনারেলাইজড এবং কানেকটিভ টিস্যু। মিনারেলাইজ আসছে কোত্থেকে? মিনারেল থেকে। তার মানে বোনের গঠন উপাদানের মধ্যে একটা বিশেষ অংশ জুড়ে আছে মিনারেল। মিনারেলগুলো কি কি? ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক, কপার, এগুলাই উল্লেখযোগ্য। আরও অনেক উপাদান মিনারেলস আছে। তো বোন আর ফর্মুলেটেড উইথ 2 টাইপস অফ টিস্যু। মূলত বোন 2 ধরনের টিস্যু দিয়ে গঠিত। একটা হলো কম্প্যাক্ট কর্টিক্যাল বোন, কম্প্যাক্ট টিস্যু, যেটা বোনের উপরিভাগ, বোনের সাদা অংশ গঠিত হয় পেরিওস্টিয়াম
যেটাকে আমরা বলি উপরের অংশ ফেরিওস্টিয়াম, যেটা দিয়ে গঠিত হয়, কম্প্যাক্ট টিস্যু দ্বারা গঠিত হয়। এটা খুব শক্ত হার্ড টিস্যু। আর দ্বিতীয়টা হলো ক্যান্সেলাস অর ট্র্যাবিকুলার অর স্পঞ্জি বোন, যেগুলো মোটামুটি কম্প্যাক্ট টিস্যুর ভিতরে থাকে, যেখানে বোন ম্যারো থাকে। এরা স্পঞ্জি রেড বোন ম্যারো। এই রেড বোন ম্যারোতে কি উৎপন্ন হয়? আমাদের হিমোগ্লোবিন উৎপন্ন করে। সুতরাং এই দুইটা উপাদান দিয়েই মূলত বোন গঠিত। আমরা যদি দেখি স্ট্রাকচার অফ বোনে, আমরা যেই কথাটাই বলছিলাম, যেটা হলো ইয়েলো বোন ম্যারো, রেড বোন ম্যারো, দিজ আর ট্র্যাবিকুলাই অর স্পঞ্জি বোন। আর কম্প্যাক্ট বোন, সাদা অংশ, যেটা বোনের বাহিরের অংশ, যেটা আমরা হালকা, আমরা যদি দেখি যে সাদার থেকে একটু ডিপ হোয়াইট, অফ হোয়াইট যেটাকে বলা হয়, অফ হোয়াইট কালার যেটাকে দেওয়া হয়, এই যে এই অংশটুকু, এটা হলো খুব শক্ত এবং কম্প্যাক্ট টিস্যু, এটাকে বলা হয় ফেরিওস্টিয়াম। এবং ভিতরে যেটা আছে সেটা হলো অ্যান্ডোস্টিয়াম। হ্যাঁ, আর তার ভিতরে থাকে ইয়েলো ম্যারো, কিছু তরল আকৃতির জেলি সদৃশ্য পদার্থ, ইয়েলো ম্যারো। সেখান থেকেই ব্লাড ভেসেলস উৎপন্ন হয়। ব্লাড ভেসেলস উৎপন্ন করে এই ব্লাড ভেসেলের মাধ্যমে আমাদের রক্ত থেকে বিভিন্ন উপাদান বোনের মধ্যে পৌঁছে বোন ডেভেলপ হয় এবং বোন আয়তনে বৃদ্ধি পায়, আকারে বৃদ্ধি পায়, গঠনিক উপাদানে বৃদ্ধি পায় এবং মজবুত হয়, শক্ত হয়। এভাবেই একদিন একটা অপ্রাপ্তবয়স্ক, যেটা বাচ্চা অবস্থায় বা মায়ের পেটে অবস্থায় যে বোনটা, সেটা একসময় বৃদ্ধি পেয়ে প্রাপ্তবয়স্ক ম্যাচিউর বোনে ডেভেলপ করে। বোন সেলস। বোন ইজ ফর্মড উইথ 4 টাইপস অফ সেলস। একটা হলো অস্টিওব্লাস্ট, একটা হলো বোন লাইনিং সেল, একটা হলো অস্টিওসাইটস, একটা হলো অস্টিওক্লাস্টস। অস্টিওব্লাস্ট হলো কিউবয়েডাল সেল দ্যাট ফর্মস বোন সারফেস। বোনের উপরে যে সাদা আবরণ আছে সেটা মূলত অস্টিওব্লাস্ট দিয়ে তৈরি। এই অস্টিওব্লাস্টের উপরে সাদা এক ধরনের মেমব্রেনাস লেয়ার আছে, পাতলা লেয়ার, পাতলা আবরণের মতো, সেটাকে বলা হয়, সেটা কভারিং, বোনের সারফেসটাকে কভার করে রাখে, সেটা হলো বোনি লাইনিং সেল। আর হলো অস্টিওসাইটস। এই অস্টিওসাইটস মূলত এই বোনের ম্যাক্সিমাম অংশ, অর্থাৎ 90 to 95% টোটাল বোন সেলের মধ্যে এই অস্টিওসাইটস থাকে। অস্টিওসাইটসটাই মূলত বোনের মূল গঠন উপাদান এবং বোনকে আকৃতি প্রদান করে এবং সাইজ এবং বোনকে মজবুত করে। অস্টিওক্লাস্ট হলো ডিজলভ মিনারেলস। অস্টিওক্লাস্ট মূলত মিনারেল, বোনের ভিতরে যে আমরা বলছি মিনারেলগুলো থাকে, স্পঞ্জ যে সেলগুলো থাকে, বোন মেরো থাকে, সেগুলো মূলত গঠন করে। এবং আরেকটা কাজ করে অস্টিওক্লাস্ট, আমরা যে বলছি যে আমাদের প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে বিভিন্ন কারণে, বিভিন্ন ঘটনায়, দুর্ঘটনায় আমাদের বোন, স্বাভাবিক বোন ভেঙে যেতে পারে। সেই বোনটা কিন্তু আবার নিজেই প্রকৃতিগতভাবে জোড়া লাগে। সেই জোড়া লাগতে গিয়ে এই যে আমাদের অস্টিওক্লাস্ট, এই রিমডেল ইনজিউড বোন পুনরায় জোড়া লাগানোর কাজে এই অস্টিওক্লাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং অস্টিওব্লাস্ট, বোনি লাইনিং সেল, অস্টিওসাইটস এবং অস্টিওক্লাস্ট, এই 4টি বোন সেলের সমন্বয়ে একটা বোন গঠিত হয়। ওসিফিকেশন অফ বোন, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং ইস্যু, দিট ইজ ভেরি ইন্টারেস্টিং টপিক। ওসিফিকেশন, আজকে আমরা একজন প্রাপ্তবয়স্ক যেভাবে আসি, আমাদের বোন আমরা যদি এক্স রে করি বা আমরা স্বাভাবিকভাবে দেখি, তাহলে আমাদের এখনকার যে বোনটা সাইজ শেপে আমরা দেখি, আমাদের মায়ের পেটে আমরা যখন 1 মাস, 2 মাস, 3 মাস কিংবা 10 মাস আমরা ছিলাম, তখন কিন্তু এরকম ছিল না, এই আকৃতি বা প্রকৃতি বা এই সাইজ শেপে ছিল না, সেটা ভিন্ন ধরনের ছিল। এখন যদি আমরা এই ওসিফিকেশন না বুঝি, তাহলে কি হবে? টেকনোলজিস্ট তার ডিউটি যথাযথভাবে পালন করতে পারবে না। কারণ একটা ওসিফিকেশনের আগে, ওসিফিকেশন কমপ্লিট হওয়ার আগে একটা বোনের শেপ যদি সে না বুঝে, তাহলে সে ওসিফিকেশন না হওয়ার কারণে এটাকে সে মনে করবে ফ্র্যাকচার, একটা ভুল ধারণা হবে। সুতরাং তাকে ওসিফিকেশন বুঝতে হবে। এই ওসিফিকেশন আবার আমাদের বিভিন্ন রকম বোনের ওসিফিকেশন বিভিন্ন রকম, এবং এটা শুরু হয়
আমাদের জন্মের 1 মাস থেকে, মায়ের পেটে যখন আমরা জন্ম নেই তার 1 মাস পর থেকেই অর্থাৎ দ্বিতীয় মাস থেকেই আমাদের এই ওসিফিকেশন শুরু হয়। শুরু হতে হতে মায়ের পেটে যতটুকু হয়, তারপরে যখন মায়ের পেট থেকে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, পৃথিবীতে আলো বাতাসে বেড়ে ওঠে, সেখানেও তার ওসিফিকেশন চলতে থাকে। এবং কিছু কিছু বোন 1 মাস পরে শুরু হয়, কিছু 2 মাস পরে শুরু হয়, কিছু 5 মাসে শেষ হয়, কিছু 2 বছরে শেষ হয়, কিছু 15 বছরে শেষ হয়, কিছু 18 বছরে শেষ হয়, কিছু 25 বছর পর্যন্ত আমাদের এই ডেভেলপমেন্ট চলতে থাকে। এবং চলতে চলতে 25-এ আসলে আমাদের একটা স্ট্যাবিলিটি তৈরি হয়। তো এভাবেই আমাদের একটা দৈহিক গঠন গড়ে ওঠে। সো আমরা যদি দেখি ওসিফিকেশন কাম ফ্রম ওসিফাই। ওসিফাই মিন্স cartilage becomes ossified as it is converted into bone, অর্থাৎ ওসিফিকেশন মানে কনভার্সন। কোত্থেকে কনভার্সন? কামস ফ্রম কার্টিলেজ, অর্থাৎ আমাদের শুরু কার্টিলেজ দিয়ে বা মেমব্রেনাস দিয়ে, মেমব্রেন দিয়ে, পরবর্তীতে মেমব্রেন থেকে কার্টিলেজ, কার্টিলেজ থেকে বোনে রূপান্তর হওয়ার যে প্রক্রিয়া, দিস ইজ নোন অ্যাজ ওসিফিকেশন। সো দ্য ল্যাটিন ওয়ার্ড অস মিন্স বোন, তার মানে কার্টিলেজ থেকে বোনে রূপান্তর হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া হলো ওসিফিকেশন। সো দ্যাট ওসিফিকেশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রসেস বাই হুইচ hyaline cartilage develops as bone into a ossification center within a certain period of time. এই মজার বিষয়, কারণ আমরা বলছি এটা একদিনে হয় না, 1 বছরে হয় না, 5 বছরে হয় না, এটা একটা চলমান প্রক্রিয়া। এবং কোত্থেকে শুরু হয়? জন্মের পরে মায়ের পেটে যখন ভ্রূণ থাকে, ভ্রূণ থেকে পরবর্তী মাস, দ্বিতীয় মাস থেকে শুরু করে 25 বছর পর্যন্ত দিস ইজ দ্য কন্টিনিউয়াস প্রসেস, চলতেই থাকে। চলতে চলতে এক সময় ম্যাচুরিটি আসে, সেটাকে আমরা বলবো ডেভেলপিং টাইম। সো একটা নির্দিষ্ট সময় প্রয়োজন হয়। সো এই যে ওসিফিকেশন, এই ওসিফিকেশনটা মূলত 2 রকমভাবে হয়। একটা হলো এন্ডোকন্ড্রাল ওসিফিকেশন, একটা হলো ইন্ট্রামেমব্রেনাস ওসিফিকেশন। আমরা প্রথমে যে বিষয়টা দেখব সেটি হলো এন্ডোকন্ড্রাল ওসিফিকেশন। এন্ডোকন্ড্রাল ওসিফিকেশন কি? বোন ডেভেলপস বাই রিপ্লেসিং হায়ালাইন কার্টিলেজ, অর্থাৎ এই প্রক্রিয়ায় হায়ালাইন কার্টিলেজ রিপ্লেস হয় বাই ডেভেলপিং বোন। বোনের রূপান্তরের মাধ্যমে হায়ালাইন কার্টিলেজ থেকে সাধারণত আমাদের লং বোনগুলা, টিবিয়া, ফিবুলা, রেডিয়াস, আলনা, হিউমেরাস, এই অর্গানগুলা, লং বোনগুলা মূলত এই প্রক্রিয়ার মাধ্যমে ছোট ছোট থেকে আস্তে আস্তে ডেভেলপে হয়, একটা পূর্ণাঙ্গ বোনে রূপান্তর ঘটে, কমপ্লিটলি রিফ্রেশ বাই দ্য নিউ বোন, এবং একটা নতুন বোনে, ম্যাচিউর বোনে রূপান্তর ঘটে। দিস ইজ দ্য প্রসেস। আমরা যদি দেখি হায়ালাইন কার্টিলেজ মডেল, এই বোনটা থেকে পরবর্তী অবস্থায় উন্নীত হলো এবং সেখানে নতুন কি তৈরি হলো? প্রাইমারি ওসিফিকেশন সেন্টার। এই ওসিফিকেশন সেন্টার থেকে প্রাথমিক তৈরি হলো এবং এই ওসিফিকেশন সেন্টার থেকে তারপরে এখানে একটা সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার হলো। এটা 2টা মাথা তৈরি হলো হেড বোনগুলার। এখানে কিন্তু হেড এবং বডি আলাদা করা যায় না, একই অংশ। বাট আফটার ইন্ট্রোডিউসিং প্রাইমারি ওসিফিকেশন সেন্টার, এই প্রাইমারি ওসিফিকেশন সেন্টারটা তৈরি হওয়ার পরে বোনটার 2টা মাথায় 2টা সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার হলো এবং 2টা আলাদা খণ্ড, যেটাকে আমরা বলি হেড অফ দ্য বোন তৈরি হলো। এবং মাঝখানে যেই প্রাইমারি ওসিফিকেশন সেন্টার আছে সেখান থেকে ব্লাড ভেসেলসের সৃষ্টি হলো এবং এই সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার, সেখান থেকেও কিছু ব্লাড ভেসেলস তৈরি হলো। তারপরের স্টেপ যদি আমরা দেখি, আস্তে আস্তে এই যে হেডটা আছে, হেডগুলা আস্তে আস্তে এই বডির সাথে লেগে যাচ্ছে, লেগে আস্তে আস্তে বোনটার পূর্ণতা আসতেছে এবং ইয়েলো বোন মেরো তৈরি হচ্ছে, প্লাস তার চারপাশে ছড়াই ছিটিয়ে আছে এগুলা রেড বোন মেরো, স্পঞ্জি টিস্যু। তারপরে আমরা যেটা দেখতেছি সেটা হলো একটা পূর্ণাঙ্গ বোনটা মাথায় স্পঞ্জি বোনি টিস্যু অর্থাৎ ট্র্যাবিকুলার বোন তৈরি হলো। সম্পূর্ণ বোনের মেডুলারি ক্যাভিটি তৈরি হয়ে গেল এবং সেখান থেকে ব্লাড ভেসেলস এখন প্রস্তুত, তার ফাংশনের জন্য প্রস্তুত, যে তার বাহির থেকে যত রকম মিনারেল আছে, অক্সিজেন আছে, বিভিন্ন পুষ্টি আছে, পুষ্টি উপাদান বোনে পৌঁছায় দেয় এই ব্লাড ভেসেলসের মাধ্যমে। এবং সামনে উপরে আছে এই যে আর্টিকুলার কার্টিলেজ, যেটা শক অবজার্ভ করে। আমরা যে এই প্রতিনিয়ত লম্বজম্ব করতেছি, দৌড় দিচ্ছি, লাফ দিচ্ছি, ঝাম দিচ্ছি, আমরা ব্যথা পাই না বোনে। কেন পাই না? দিস ইজ দ্য
আর্টিকুলার কার্টিলেজ এটা রক্ষা করে, এটাকে বলা হয় শক অবজারভার, অর্থাৎ কোনো বোনের চাপ টান এটা রক্ষা করে। তো এইভাবে একটা ছোট বোন যেটা মাতৃগর্ভে থাকাকালীন সময়ে হাইলাইন কার্টিলেজ ছিল, সেটা একটা নির্দিষ্ট সময় অন্তর একটা পূর্ণাঙ্গ বোনে রূপান্তর ঘটল। দিস ইজ দ্য প্রসেস অফ এন্ডোকন্ড্রাল ওসিফিকেশন। নেক্সট, ইন্ট্রামেমব্রেনাস ওসিফিকেশন। ইন্ট্রামেমব্রেনাস ওসিফিকেশন মূলত আমাদের মাতৃগর্ভে থাকাকালীন শুরু হয় এবং এটা শুরু হয় মেসেনকাইমাল কানেকটিভ টিস্যু, মেসেনকাইমা থেকে এটা শুরু হয় এবং আমাদের শরীরে যে প্ল্যাট বোনগুলো আছে, মোস্ট অফ দ্য ক্রেনিয়াল বোন, ক্লাভিকল, ফ্ল্যাট বোন, স্টার্নাম, এই সমস্ত বোনগুলো সাধারণত এই ইন্ট্রামেমব্রেনাস ওসিফিকেশনের মাধ্যমে শুরু হয় এবং এই যে বোনগুলোর যে টিস্যু, সেই টিস্যুটা গঠন শুরু হয় মেসেনকাইমাল কানেকটিভ টিস্যু দ্বারা এবং এই মেসেনকাইমাল কানেকটিভ টিস্যু একসময় পরিবর্তিত হয়ে কার্টিলেজ প্লেট করে, সেই কার্টিলেজ প্লেটের উপর একটা পূর্ণাঙ্গ বোন তৈরি হয়। দিস ইজ দ্য ইন্টারমেমব্রেনাস ওসিফিকেশন প্রসেস। আমরা বলছি মেসেনকাইমা, দিস ইজ দ্য মেসেনকাইমা এবং মেসেনকাইমাল অস্টিও প্রগনোটিক সেল, অস্টিওব্লাস্ট এবং অস্টয়েড, এটা হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ অস্টিওসাইটস এবং ক্যালসিফাইড বোনের রূপান্তর হলো। থার্ড স্টেপ, সেখানে যেই বোনের রূপান্তর হলো ক্যালসিফাইড বোন, সেখান থেকে ব্লাড ভেসেলস সৃষ্টি হলো এবং ক্যান্সেলাস বোন অর্থাৎ ট্র্যাবিকুলার বোনের তৈরি হলো। পরবর্তীতে সেই বোনের উপরের অংশ, ফোর্থ স্টেপে উপরের অংশ পেরিওস্টিয়াম এবং ক্যান্সেলাস বোনগুলোর ভিতরে প্লাস কম্প্যাক্ট টিস্যু দ্বারা কম্প্যাক্ট টিস্যু, এভাবে একটা বোন সম্পূর্ণ মেসেনকাইম থেকে শুরু করে পেরিওস্টিয়াম এবং একটা প্রাপ্ত বনি ডেভেলপমেন্ট সম্পূর্ণ হয় এবং একটা প্রাপ্ত পূর্ণতা পায় এবং একটা ম্যাচিউর বোনে ডেভেলপ করে। ডেভেলপমেন্ট অফ বোন আমরা যদি দেখি, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং বিষয়। এমব্রায়ো ডেভেলপস 3 লেয়ার। আমাদের মায়ের পেট থেকে শুরু করে আমাদের যে ভ্রূণ, সেই ভ্রূণটা 3 ধাপে তৈরি হয়। একটা হলো মিডল মেসোডার্ম, এই মিডল মেসোডার্ম থেকেই মূলত আমাদের যে স্কেলিটাল সিস্টেম পুরো ডেভেলপ করে এবং হার্ট, মাসলস এবং বোন মূলত এই স্তর থেকে তৈরি হয়। ইনার লেয়ার থেকে এন্ডোডার্ম, ডাইজেস্টিভ সিস্টেম, লিভার, লাংস এবং আউটার এন্ডোডার্ম থেকে তৈরি হয় হেয়ার, স্কিন এবং আইস। তো মূলত আমাদের মিডল যেই মেসোডার্ম, এই মিডল মেসোডার্ম থেকেই আমাদের পুরো স্কেলেটনটা তৈরি হয়। এখানে আমরা দেখতেছি 1 মাস জন্মের পরে, অর্থাৎ একজন মা গর্ভবতী হওয়ার পর 1 মাস পরে বাচ্চাটার অবস্থা, 2 মাস পরের অবস্থা, 3 মাস পরের অবস্থা এবং 9 মান্থে যখন আমরা এক্সরে রেডিওলজিক্যাল ইমেজিং নিচ্ছি, তখন আমরা দেখতেছি দিস ইজ দ্য ভার্টিব্রা, দিস ইজ লেগ, দিস ইজ হ্যান্ড, ফোরআর্ম, এই একটা বাচ্চা, দিস ইজ হেড। এই বাচ্চাটা এখন ভূমিষ্ঠ হওয়ার জন্য প্রস্তুত, বিকজ তার মাথা থাকার কথা উপরে, বাট মাথাটা এখন নিচে চলে আসছে জাস্ট বিফোর ডেলিভারি। একটা মা এখন এই বাচ্চাটাকে জন্ম দিতে প্রস্তুত এবং তার এই যে রিবসগুলো দেখা যাচ্ছে এবং বোনগুলো দেখা যাচ্ছে, এগুলো প্রত্যেকটাই অসম্পূর্ণ বোন, ইমেসিউর বোন এবং একটা বাচ্চার সমস্ত স্কেলিটন আমরা দেখতে পাচ্ছি। এইভাবেই কিন্তু 1 মাস থেকে শুরু করে যেখানে বোনের কোনো অস্তিত্ব ছিল না, তারপরে 2 মাসে তার পরিবর্তন এবং স্কালের পরিবর্তন, স্কালের বোন এবং পরবর্তীতে এইভাবে ধীরে ধীরে একটা অবয়ব তৈরি হয়ে একটা ইমেসিউর স্কেলিটন তৈরি হলো। দ্য রেডিওগ্রাফি অফ হ্যান্ড, আমরা যদি দেখি রেডিওগ্রাফি অফ হ্যান্ডে দেখি আমরা একটা ভূমিষ্ঠ হওয়ার পরে একটা বাচ্চার, যদি আমরা একটা বাচ্চার এক্সরে দেখি আমরা, তাহলে আমরা কি দেখতে পাই? 8 মান্থ, দিস ইজ দ্য 8 মান্থ আপনার বার্থ। 8 মান্থের মধ্যে এই যে তার এখানে 2টা বোন আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ 1 অ্যান্ড দিস ইজ 1, ক্যাপিটেট অ্যান্ড হেমেট। সো আমরা 2 মাসের মাথায় আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটেট, 3 মাসের মাথায় হেমেট। অর্থাৎ একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন কিন্তু আমরা এই কার্পাল বোন, দিস ইজ দ্য কার্পাল বোন, এই কার্পাল বোনগুলো কিন্তু আমরা দেখি না। তাহলে আমরা দেখি না দেখে কি এটা বলবো যে এই বোনগুলো ছিল না? না, ছিল।
কিভাবে ছিল? এগুলা মেমব্রেনাস ভাবে ছিল, কার্টিলেজ ভাবে ছিল, যেটা রেডিওগ্রাফিতে বা এক্সরে ইমেজে, রেডিওলজিক্যাল ইমেজে আমরা সাধারণত দেখতে পাই না। কিন্তু জন্মের ঠিক 2 মাস পরে প্রথম যেই বোনটি অ্যাপিয়ার্ড হয় সেটি হলো ক্যাপিটেট, এবং 3 মাসের সময় যেই বোনটি অ্যাপিয়ার্ড হয় সেটা হলো হ্যামেট। এইভাবে 2 মাস, 3 মাস, 8 মাস, 3 বছর, 4 বছর, 5 বছর থেকে আমরা শুরু করে যদি আমরা 13 বছর দেখি, তাহলে কি দেখবো আমরা? সবগুলা বোন আমরা এখানে দেখতে পাচ্ছি। ফিসিফরম সর্বশেষ যেই বোনটা হয় সেটা হলো পিসিফরম। এই পিসিফরমটা হলো কার্পাল বোনের সবচেয়ে ছোট বোন, এবং এটা সবচেয়ে বিলম্বে অ্যাপিয়ার্ড হয়। এবং আমরা দেখতে পাচ্ছি কি 15 বছরে সবগুলা বোন অ্যাপিয়ার্ড হয়ে গেছে, সবগুলা বোনটাকে আমরা দেখতে পাচ্ছি। তাইলে এই যে আমার এই 15 বছরের একটা সম্পূর্ণ বোনটা শুরু থেকে এখান থেকেও না, তারও অনেক আগে মাতৃগর্ভে থাকতে। তাহলে ভাবি কি, যে বোনটার কোনো অস্তিত্বই ছিল না, ছিল মেমব্রেনাস এবং কার্টিলেজ, সেটাই পরবর্তীতে আমার একটা ম্যাচিউর বোনে রূপান্তর হলো, একটা সম্পূর্ণ হ্যান্ডে রূপান্তর হলো। এইভাবেই কিন্তু আমাদের প্রতিটি অর্গান, প্রতিটা সিস্টেম, প্রতিটা এক্সট্রিমিটি ডেভেলপ করে এবং কার্টিলেজ থেকে ক্রমান্বয়ে বোনে রূপান্তর হয়। এখন কি হবে যদি আমি একটা ইমেসিউর বোন এক্সরে করি, আর করে বলে যদি আমি কার্পাল বোন নাই, তাহলে কি হবে? ভুল বোঝাবুঝি হবে। আমি যদি বলি 2টা আছে, ভুল বোঝাবুঝি। আমি বলছি এগুলা ভাঙ্গা, কেন ভাঙ্গা? এগুলা কি ভাঙ্গা? না, এগুলা ভাঙ্গা না, বিকজ দিস আর ইমেসিউর বোন, দিস আর নট ডেভেলপমেন্ট, or these are immature child, so they are not developed. These are the mature bone. So রেডিওলজিতে যারা অধ্যয়ন করতেছে তাদেরকে অবশ্যই এই বোনি ডেভেলপমেন্ট সিস্টেম এবং ওসিফিকেশনগুলো দেখতে হবে। না দেখলে সে কি করবে? সে ভুল করবে, সে ভুল ধারণা করবে, এগুলোর উপর সে সঠিক জ্ঞান পাবে না, যে হাউ দিস উইল বি ডেভেলপড, হাউ দিস উইল ওসিফাইড, is it fracture or is it not fracture, এটা কি ভাঙ্গা নাকি এটা ভাঙ্গা না, এটা কি ওসিফাইড, এটা কি ওসিফাইড না। এখন এই যে বিষয়গুলো সবসময় যে একই রকমভাবে চলে তা কিন্তু না। এই বিষয়গুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর, অনেকগুলো পরিস্থিতির উপর, ডায়েটের উপর, ভৌগোলিক অবস্থানের উপর, কালচারের উপর, ট্রেডিশনের উপর এগুলা নির্ভর করে, মেল ফিমেল সেক্স এগুলোর উপরও নির্ভর করে। ডেভেলপমেন্ট অফ বোন আমরা যে বলছি, প্রথম দিকে বলছি যে একটা বোন পূর্ণাঙ্গতা পায়, কিন্তু যদি আমি পূর্ণাঙ্গতার পাশাপাশি আমরা আরেকটা স্লাইড দেখি, আরেকটা এক্সরে ইমেজ দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো? এই যে এখানে এটা হলো ফিমার, লোয়ার এন্ড অফ ফিমার, এবং এটা হলো আপার এন্ড অফ টিবিয়া। কি দেখতেছি আমরা? এটার সাথে কিন্তু একটা লাগে নাই, তো এটা কি এমনই ছিল না ভেঙে গেছে? তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা খুবই লক্ষ্য করবা এবং এগুলা পড়তে হবে। এই জন্যই তোমাকে বুঝতে হবে দিজ আর নট ফ্র্যাকচার, দিজ আর নট ফ্র্যাকচার, ইট ইজ ইমেসিওর বোন। এটা এখনো পূর্ণতা পায় নাই, ডেভেলপ হয় নাই, ম্যাচিউর হয় নাই। সে কারণে তার বিভিন্ন খণ্ডগুলা, এই যে খণ্ডটা হেড সেটাকে বলা হয় ইপিফাইসিস, যেটার সাথে লাগবে সেটা হলো মেটাফাইসিস। এখন যখন একত্রিত হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে ডায়াফাইসিস। সো এই যে অংশগুলা, এইগুলা কিন্তু আরও দূরে ছিল, আরও আলাদা ছিল। ক্রমান্বয়ে যখন সে ম্যাচুরিটির দিকে যাচ্ছে, 14 বছর, 15 বছর, 16 বছর, 17 বছর, 18 বছর, এভাবে যখন তার বয়স বাড়তে আসছে, আস্তে আস্তে এই যে তাদের গ্যাপিং, এপিফিজিয়াল সেপারেশন, এই এপিফিজিয়াল সেপারেশনটা আস্তে আস্তে থেকে যায়। এখানে এই যে 2টা বোনের মাঝখানে আছে গ্রোথ প্লেট, কার্টিলেজিয়াস গ্রোথ প্লেট। এই কার্টিলেজটা ধীরে ধীরে ডেভেলপ করে বোনে এবং পরস্পরের সাথে সংযুক্ত হয়ে যায়। একটা সার্টেন লেভেলে নির্দিষ্ট সময় পর এটা একত্রিত হয়ে যায়। এইভাবে এই যে ইমেসিউর বোন, খণ্ডিত বোনগুলা এপিফাইসিস মেটাফাইসিসের সাথে একত্রিত হয়ে ডায়াফাইসিস হয়। এটা একটা নির্দিষ্ট সময় লাগবে, নির্দিষ্ট সার্টেন পিরিয়ড প্রত্যেকটা বোনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রয়োজন হয়। সুতরাং এটা রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এইভাবেই আমাদের বোনগুলা ডেভেলপ হয়। আমরা যদি হিউম্যান স্কেলেটন দেখি তাহলে আমরা বুঝতে পারবো দিস ইজ দ্য চাইল্ড, দিস ইজ দ্য চাইল্ড, ইমেজ অফ হোল বডি চাইল্ড। হ্যাঁ, দিজ আর ইমেসিউর বোন। হ্যাঁ, এটার বডি আছে, নাই হেড দেখতেছি না, আমি টেল দেখতেছি না।
হ্যাঁ, এগুলা অসম্পূর্ণ বোন। হ্যাঁ, এখানে হেড নাই। এই যে আমাদের ইলিয়াম, ইসিয়াম, পিউবিস, ইলিয়ামের সাথে এটা নাই, কিন্তু আসলে আছে। এগুলা কি আছে? কার্টিলেজ। কার্টিলেজ দ্বারা সংযুক্ত আছে। এই কার্টিলেজগুলা এক সময় ডেভেলপ হতে হতে, ম্যাচিউর হতে হতে এক সময় এই যে ডেভেলপ হয়। এখন আমি আর দেখতেছি না এখানে কোনো সেপারেশন, দেখতেছি না কোনো ফাঁকা জায়গা, দেখতেছি না। কেন দেখতেছি না? বিকজ ইট ইজ ইমেচিউর অ্যান্ড ইট ইজ ম্যাচিউর বোন। এটা একদিন সবসময়। সুতরাং আমরা আজকে যখন অ্যাডাল্ট হচ্ছি, আমি প্রাপ্তবয়স্ক হচ্ছি, তার আগেই আমি এই অবস্থায় কখনো না কখনো ছিলাম। এখান থেকেই আমি এসে এই অবস্থায় উপনীত হয়েছি। দিস ইজ বোনি ডেভেলপমেন্ট। সুতরাং এখন তুমি যখন একটা পেলভিস এক্সরে করবা, তখন এই পেলভিস তুমি যেভাবে দেখতেছো, এই পেলভিসকে তোমাকে সেভাবে দেখবে না। তাই তোমাকে বুঝতে হবে দিস ইজ ইমেচিউর পেলভিস, দিস ইজ ম্যাচিউর পেলভিস। হ্যাঁ, সুতরাং এটা বুঝতে হবে। কেন বুঝতে হবে? এই কারণে যে তুমি প্রতিনিয়ত যখন রেডিওলজিক্যাল ইমেজিং করবা, তখন তোমাকে প্রতিনিয়ত বিভিন্ন বয়সের, বিভিন্ন সময়ের, বিভিন্ন সেক্সের, মেল, ফিমেল, চাইল্ড, অ্যাডাল্ট, অ্যাডোলেসেন্ট, অ্যাডাল্ট, তারপরে ওল্ড, এই সমস্ত ক্ষেত্রে করতে প্রতিনিয়ত তুমি কিছু ভেরিয়েশন দেখতে পারবা। এখন ভেরিয়েশন দেখে তুমি যদি না বুঝো দিস ইজ দ্য ওসিফিকেশন সিস্টেম, ওসিফিকেশন প্রসেস, তাহলে তোমার বিভ্রান্তি ঘটবে এবং তুমি যেই ইন্টারেস্টটা, সেই ইন্টারেস্টটা তুমি পেশার থেকে, তোমার প্রফেশন থেকে তুমি পাবা না। সেই কারণে তোমাকে এই ওসিফিকেশন সিস্টেমটা ভালো করে বুঝে শুনে পড়তে হবে। ওসিফিকেশন আমরা আবার একটু পূর্বের স্লাইডে যাব। এখন এই যে প্রতিনিয়ত আমরা কাজ করতে গিয়ে কি হয়, আমাদের এই বোনগুলো ভেঙে যেতে পারে। কাজ করতে গেলে ভেঙে যেতে পারে, আমরা কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হলে ভেঙে যেতে পারে, কোনো দুর্ঘটনা কবলিত হলে, অ্যাক্সিডেন্ট, ট্রমাটিক ইনজুরি হলে আমরা ভেঙে যেতে পারে। তাহলে ভাঙলে কি এই বোন জোড়া লাগবে না? আর জোড়া লাগবে। দিস ইজ দ্য রিমডেলিং অফ ফ্র্যাকচার বোন। একটা যখন বোন ভেঙে যায়, তখন সেটা আবার জোড়া লাগে, নিজেই জোড়া লাগে। তাহলে প্রশ্ন উঠে যে আমরা তাহলে অর্থোপেডিক সার্জনের কাছে যাই কেন? আমরা পঙ্গু হাসপাতালে যাই কেন? হ্যাঁ, যাই এই জন্যই যে কোনো দুর্ঘটনা ঘটলে একটা বোন বিভিন্ন রকমভাবে ভাঙতে পারে, বিভিন্ন খণ্ডে বিখণ্ড হতে পারে, চুরমাচুর হয়ে যেতে পারে, বিভিন্ন ছোট ছোট খণ্ডে বিভক্ত হতে পারে, অনেক খণ্ড শরীর থেকে বের হয়ে যেতে পারে, খুঁজে নাও পাওয়া যেতে পারে। সেগুলা কি করবে? কীভাবে ম্যানেজ করবে? কীভাবে এগুলাকে একত্রে এনে, কাছাকাছি এনে এগুলাকে ধরে রাখা যায়, এগুলোকে একটার সাথে আরেকটাকে সংযুক্ত করা যায়? সেজন্যই মূলত আমরা অর্থোপেডিক্সের কাছে যেতে হয়। আদারওয়াইজ যদি অর্থোপেডিক্সের কাছে নাও তুমি যাও, তাহলে কি হবে? বোনগুলা জোড়া লাগবে, কিন্তু জোড়া লাগবে কীভাবে? এলোমেলোভাবে, বিচ্ছিন্নভাবে, অগোছালোভাবে। সেক্ষেত্রে দেখা যাবে যে একটা হাতের বেউনে একটা খণ্ড ভেঙে অন্যত্র চলে গেছে, হাতটা ঠিকই জোড়া লাগছে, কিন্তু কি হয়েছে? দেখা গেছে যে সেটা ছোট হয়ে গেছে হাতটা, অথবা সেই জায়গাটা ফুলে ফেঁপে অনেক মোটা হয়ে আছে বা বিকৃত হয়ে আছে, শেপটা নষ্ট হয়ে গেছে, এরকম হতে পারে। বাট বোনটা কিন্তু জোড়া ম্যাক্সিমাম সময় দেখি, কিছু কিছু ব্যতিক্রম সময় আছে, বিভিন্ন ফ্যাক্টর কাজ করে, সেই কারণে এটা হয়তো জোড়া লাগতে বিলম্ব হয়, কিন্তু জোড়া কিন্তু বোন লাগবেই। তো প্রসেসটা কি? প্রসেসটা হইল দিস ইজ দ্য পোর প্রসেস। প্রাইমারি প্রসেস হেমাটোমা। একটা বোন যখন এখানে ভাঙবে, ভাঙার পরে কি হয়? বোন থেকে হিমোগ্লোবিন, রক্ত এসে এই ভাঙাটা চারপাশে বের হয়ে থাকে এবং লেগে থাকে। দিস ইজ কল্ড হেমাটোমা, হেমাটোমা ফরমেশন, অর্থাৎ রক্ত জমাট বেঁধে ফ্র্যাকচারটা চারপাশে জড়াই আসে। পরবর্তীতে কি হবে? ফাইব্রোকার্টিলেজিয়াস ক্যালাস ফরমেশন, ক্যালাস ফর্ম করে। এই যে হেমাটোমার থেকে ছোট ছোট ফাইব্রাস টিস্যু, ফাইব্রাস এবং কার্টিলেজ টিস্যু দিয়া ফাইব্রোকার্টিলেজিনিয়াস ক্যালাস ফরমেশন করে, ক্ষুদ্র ক্ষুদ্র বোনের অংশ তৈরি হয়, যেগুলা তৈরি হওয়ার পরে এই যে তৈরি হয়। এবং এই তৈরি হওয়ার পরে কি হয়? এখান থেকে এই যে ক্যালাস থেকে ব্লাড ভেসেলস, নতুন করে ব্লাড ভেসেলস তৈরি হয়। তৈরি হওয়ার পরে ব্লাড ভেসেলসগুলা এই ফ্র্যাকচারের উপরে নিচে সংযুক্ত করে এই যে বনি ক্যালাস ফরমেশন, বনি পূর্ণাঙ্গ বনি ক্যালাস, বোনের মতো করে ক্যালাসগুলো রূপান্তর হয় এবং এই অংশ এবং এই অংশের সাথে এই ক্যালাসগুলা সংযুক্তি তৈরি করে, কানেক্টিং তৈরি করে, কানেক্টিভিটি তৈরি করে এবং ব্লাড ভেসেলসের মাধ্যমে এই অংশ থেকে এই অংশ, এই অংশ থেকে এই অংশে কানেকশান তৈরি হয়। তৈরি হওয়ার পরেই বোন রিমডেলিং। এবং আমরা দ্বিতীয় স্লাইসে আমরা বলছিলাম যে এই রিমডেলিংয়ের কাজটা মূলত করে কে? অস্টিওক্লাস্টস।
অস্টিওক্লাস্ট নামে এক ধরনের সেল আছে যেটা মূলত এই রিমডেলিংয়ের কাজটা খুব সূক্ষ্মভাবে করতে পারে যাদের। এবং এই অস্টিওক্লাস্টে মূলত কি মিনারেলস, এই মিনারেলস এই জন্যই আমরা যখন বোন ভাঙে কোনো ফ্র্যাকচার রোগী হয় তাদেরকে কি করে, ডাক্তার সাহেবের কাছে গেলে উনি প্লাস্টার করে দেন এবং কি করেন, ক্যালসিয়াম খেতে দেয় প্রচুর। এবং বলা হয় যে আপনি মাছ খাবেন, মাংস খাবেন, সেখানে হাড় খাবেন, কাঁটা খাবেন, আর কি খাবেন, ক্যালসিয়াম জাতীয় খাবার খাবেন। তাহলে কি হবে, এই অস্টিওক্লাস্ট সেল বৃদ্ধি পাবে, আর অস্টিওক্লাস্ট সেল বৃদ্ধি পাওয়ার কারণে বোনটা দ্রুত হিল্ড হবে, সংযুক্তি হবে, মাঝখানে কোনো ফাঁকা থাকবে না এবং এটা দ্রুততর হবে, ত্বরান্বিত হবে। এইভাবে একটা ফ্র্যাকচার বোন 4 সপ্তাহ বা 3 সপ্তাহ বা 6 সপ্তাহের মধ্যে আবার পূর্বের অবস্থায় ফিরে যায় এবং একটা সম্পূর্ণ সুস্থ অবস্থায় আবার জীবনযাপন করতে সক্ষম হয়। তাহলে এই যে আমাদের বোনগুলো একজন শিশু থেকে শুরু করে একজন বার্ধক্যে পরিণত হচ্ছে, এই যে পরিবর্ধন এবং পূর্ণতা প্রাপ্তি, এটা কিন্তু সবার সমানভাবে হয় না। এই যে আমরা একটা বাচ্চা বয়স থেকে শুরু করে অ্যাডোলেসেন্ট, অ্যাডাল্ট, বয়স্ক, প্রাপ্তবয়স্ক, তারপরে হলো বৃদ্ধ, এই যে বোনি ডেভেলপমেন্টগুলো, এগুলো সবসময় একই রকম হয় না। এই একই রকম না হওয়ার পিছনে অনেকগুলো কারণ দায়ী। তার মধ্যে হরমোনাল ফ্যাক্টর, নিউট্রিশনাল ফ্যাক্টর, সেক্সুয়াল ফ্যাক্টর এবং আদার্স বিভিন্ন ডিজিজও এর সাথে জড়িত আছে। যেমন ক্যালসিটোনিন, প্যারাথাইরয়েড, গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন, এই হরমোনগুলা সরাসরি বোনি ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভূমিকা পালন করে। যদি কোনো কারণে আমাদের এই শরীরে এই হরমোনগুলার ঘাটতি দেখা দেয়, তাহলে বোনি ডেভেলপমেন্ট খুব স্লো মোশনে হয়, খুব ধীর গতিতে সম্পন্ন হয়। এই জন্য দেখা যায় যে এই হরমোনের কারণে কিছু মানুষ বেটে হচ্ছে, কিছু মানুষ লম্বা হচ্ছে, কিছু মানুষ মুটিয়ে যাচ্ছে, কিছু মানুষের বোন খর্বাকৃতি হচ্ছে। এই মূলত হরমোনগুলাই এই মানুষের যে আকার, আকৃতি, দৈহিক গঠন, এই দৈহিক গঠনটা প্রদান করে, স্কেলিটনের গঠন প্রকৃতি প্রদান করে, যার ফলে মানুষ কেউ লম্বা হয়, কেউ বেটে হয়, কেউ খর্বাকৃতির হয়। এছাড়া আমাদের দৈনন্দিন প্রাত্যহিক জীবনে যে আমরা খাদ্যাভ্যাস গ্রহণ করি, সেই খাদ্যাভ্যাসের মধ্যে যে পুষ্টি উপাদানগুলা, মিনারেলগুলো আছে, সেগুলোর কিছু কিছু উপাদান আছে যেগুলো আমাদের এই বোনি ডেভেলপমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক, কপার, ভিটামিন ডি, ভিটামিন সি, এগুলো সরাসরি আমাদের বোনি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করে এবং ভূমিকা পালন করে। এছাড়াও সেক্সুয়াল ফ্যাক্টর আছে। যেমন আমরা দেখি একটা বাচ্চা মেয়ের তুলনায় একটা বাচ্চা ছেলের ডেভেলপমেন্ট ধীর গতিতে হয়। একটা মেয়ে অনেক লম্বা হয়ে যাচ্ছে 12 বছর বয়সে, 13 বছর বয়সে, বোন অনেক বড় হয়ে যাচ্ছে বা সাইজ শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ছেলে সেভাবে হচ্ছে না। সুতরাং সেক্সুয়াল একটা ব্যাপার আছে যেটার কারণে বোনের গ্রোথটা আগে পিছিয়ে হতে পারে, আগে পরে হতে পারে। আদার্স ট্রেডিশন, কালচার, লাইফস্টাইল, ফুড হ্যাবিট, এক্সারসাইজ, জেনেটিক অ্যান্ড জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরও কাজ করে। বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন রকম সাইজ শেপ হবে। যেমন ইউরোপিয়ান মানুষ, তারা লম্বা, আমেরিকান মানুষ লম্বাতে, এশিয়ান এবং সাউথ এশিয়ান, জাপান, বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, এরা একরকম। আবার ফিলিপাইন, থাইল্যান্ড, জাপান, চায়না, ওরা কিন্তু শর্ট, ওরা খর্বাকৃতির। সুতরাং জিওগ্রাফিক্যাল একটা ফ্যাক্টর কাজ করে। খাদ্যাভ্যাস, আমরা কি খাচ্ছি প্রতিনিয়ত, সেই খাবারগুলো কতগুলো পুষ্টিমান আছে কিনা, ক্যালসিয়ামের পরিমাণ কেমন আছে, ভিটামিন ডি পরিমাণ কেমন আছে, যেই খনিজ উপাদানগুলো সরাসরি বোনি ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই খাবার, সেই উপাদানগুলা আমাদের প্রাত্যহিক জীবনের যেই খাবার দাবার, সেগুলোর মধ্যে আছে কিনা পর্যাপ্ত, এবং সেগুলা না থাকলে পরে দেখা যাবে যে বোনি ডেভেলপমেন্ট ধীরগতিতে হবে এবং আয়তন, আকৃতি, সাইজ, সেই বোনের ক্ষেত্রে অনেক হ্রাস বৃদ্ধি ঘটবে এবং মানুষ লম্বা না হয়ে বেটে হয়ে যেতে পারে, বেটে হবে। সুতরাং আমাদের প্রাত্যহিক জীবনের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে মিনারেলস রাখা প্রয়োজন, যেটা আমাদের বোনি ডেভেলপমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়াও ডিজিজ, কিছু ভিটামিন ডির অভাবে, যেমন আমরা জানি রিকেটস রোগ হচ্ছে, রিকেটস রোগের কারণে বোন বেঁকে যাচ্ছে, বোনের প্রয়োজনীয় ডেভেলপমেন্ট হচ্ছে না, বৃদ্ধি হচ্ছে না, যার ফলে দেখা যায় যে একটা বাচ্চা 5 বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে, কিন্তু সে স্বাভাবিকভাবে অন্য বাচ্চাদের মতো স্বাভাবিকভাবে হাঁটতেছে না, চলছে না, তার দৈহিক
যে কার্যক্রম সেগুলো স্বাভাবিকভাবে করতে পারতেছে না। সুতরাং এই ফ্যাক্টরগুলা বনি ডেভেলপমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এভাবেই বিভিন্ন ফ্যাক্টরগুলা বনি ডেভেলপমেন্টের হ্রাস বৃদ্ধি বিভিন্ন পদার্থ কারণে হ্রাস বৃদ্ধির কারণে বনি ডেভেলপমেন্টও হ্রাস বৃদ্ধি হয় এবং দ্রুততর হয় বা স্লো মোশনে ধীর গতিতে হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের এই লেসনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এবং শেষ পর্যায়ে এসে তোমাদের এই চ্যাপ্টার থেকে বা যে সম্ভাব্য প্রশ্ন হতে পারে সেগুলো হলো রাইট শর্ট নোট অন ওসিফিকেশন, স্টেট ফ্যাক্টরস এফেক্টিং দ্য বনি গ্রোথ, কি বিষয় বনি গ্রোথের গ্রোথকে প্রভাবিত করে, বনি গ্রোথটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, স্টেট দ্য ফিচার অফ রিমডেলিং ফ্র্যাকচার, একটা ভাঙ্গা হাড় কিভাবে জোড়া লাগে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা। তো মোটামুটি এই তিনটা বিষয়ই আমরা ইতিপূর্বে যে স্লাইডসগুলো আমরা দেখেছি সেই স্লাইডসগুলোতে আমরা প্রত্যেকটা স্লাইডেই আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। সুতরাং আশা করি যে তোমরা এই প্রেজেন্টেশন থেকে তোমাদের এই কোশ্চেনগুলো উত্তর খুঁজে পাবে। আশা করি তোমরা চেষ্টা করবে এবং তোমরা বাসায় পড়ালেখা করবে এবং নিজেদেরকে প্রস্তুতি নিবে, কারণ করোনাকালে আমরা কতদিন ক্লাস পাবো না সেটা একটা চিন্তার বিষয়। সুতরাং নিজেদের অধ্যয়ন এবং পড়ালেখা তোমরা কোনোভাবেই বন্ধ করে দেবে না, ছেড়ে দেবে না, তোমরা পড়ালেখাটা চালিয়ে যাও। একসময় হয়তো তোমাদের সেই পরিস্থিতি স্বাভাবিক হবে, পরীক্ষা হবে, সুতরাং প্রস্তুতি নিতে থাকো যাতে করে প্রস্তুতির কোনো ঘাটতি না থাকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। এখানে শেষ করছি। খুদা হাফেজ।